নৌকাটা যখন পাড়ে এসে ভিড়ল, বিকেলে শেষ আলোটুকু অনেক আগেই মিলিয়ে গেছে। অনেকক্ষণ আগেই চারপাশ ছেয়ে গিয়েছে কালো অন্ধকারে। চারপাশে বিরাজ করছে যেন এক অদ্ভুত নিস্তব্ধতা। অন্য দিনের মতন বাঁশবন থেকে ঝিঁঝি পোকার ডাক শোনা না গেলেও অদূরে এক কাল পেঁচার একটানা ডাক সেই সন্ধ্যাকালীন নিস্তব্ধতাকে ভঙ্গ করছে। সুবোধ আর গোপাল নৌকা থেকে নেমে পাড়ে উঠে এলো। হঠাৎ তাদের চোখ পড়ল ঘাট থেকে হাত দশেক দূরে স্থিত বিশাল অশ্বত্থ গাছটার দিকে। ঠিক সেই গাছটার শিকড়ের উপরে বিশাল অশ্বত্থ গাছটার নিচে একজন ছেলে হেলান দিয়ে বসে আছে। মানুষটা যে এইভাবে নিস্পন্দ হয়ে থাকতে পারে না দেখলে বিশ্বাস করা কঠিন। ঘাটটা একপাশে ঝুলে পড়েছে, তার চোখ দুটো বোজা। দেখে মনে হচ্ছিল যেন কয়েক ঘন্টা আগে কোনো এক মৃতদেহ কেউ এখানে ফেলে রেখে গেছে। দৃশ্যটা দেখে খানিকটা অবাক হলো দুজনেই। কি ব্যাপার বলতো সুবোধ? মনে হচ্ছে একটা মরা পড়ে আছে। দূর থেকে তো স্পষ্ট বোঝা যাচ্ছে না। ঠিকই বলেছিস, বরং কাছে গিয়ে দেখি চল। কি দরকার, ছেড়ে দে না। দিনকাল খারাপ, কোত্থেকে কি হয়ে যায় বলা যায় না। তুই না বটো বেশি ভয় পাস। আরে ওটা তোর বাঘ ভাল্লুক নয় যে তোকে খেয়ে ফেলবে। আচ্ছা ঠিক আছে চল, এত রাগ করার কিছুই নেই। কাছে গিয়ে দেখি ব্যাপারখানা কি। তাই চল বরং, চল চল। ভয় পেয়ে সুবোধ বলল, এই গোপাল, তুই ওভাবে ভয় পেয়ে হাত সরিয়ে নিলি কেন? ছেলেটার গাটা না বরফের মতন ঠান্ডা। দেখ দেখ, একবারে হাত দিয়ে দেখ, মনে হচ্ছে ছেলেটা মরে গেছে। কি বলছিস কি? গোপালের কথা শুনে কৌতূহলবশত সুবোধ গাছতলায় পড়ে থাকা লোকটার গায়ে হাত দিতেই চাঁদের আবছা আলোতেও গাছতলায় বসে থাকা লোকটার মুখমণ্ডল গোপাল আর সুবোধ স্পষ্ট বুঝতে পারল। তাদের দুজনের মুখেই ভয় আর আতঙ্কের সাথে বিস্ময়ের ছাপ দেখা গেল। গোপাল আর সুবোধ দুজনেই ভূত দেখার মতন ফ্যাল ফ্যাল করে লোকটার দিকে তাকিয়ে থাকার পর নীরবতা ভেঙে গোপাল বলল, মধু, তুই বেঁচে আছিস? আমি বলছি গোপাল, এই কোনো জীবিত মানুষ হতে পারে না। প্রাণের মায়া থাকলে এখান থেকে পালাই, চল। না 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 না, থাক থাক থাক। কিন্তু ও ফিরলো কিভাবে? গোপালের কথা শুনে সুবোধ পাশ থেকে এক প্রকার গোপালের হাতটা ধরে টেনে সেখান থেকে কিছুটা দূরে নিয়ে গিয়ে বলল, তোর কি বাড়াবাড়ি করাটা জন্মগত অভ্যেস? কেন আমি আবার কি করলাম? আরে ও বেঁচে ফিরে এসেছে, তাতে আমাদের কি? আপনি বাঁচলে বাপের নাম। আরে যদি জানতাম তাহলে কি এমন মহাভারত অশুদ্ধ তো বলতো। হ্যাঁ, তোর আর এত কিছু জেনে কাজ নেই। পরের ছেলে পরমানন্দ যত উচ্ছন্নে যায় ততই আনন্দ। দিনকাল খারাপ কোত্থেকে কি হয়তো বলা যায় না। কথায় কথায় কত রাত হয়ে গেছে দেখেছিস। চল তাড়াতাড়ি ফিরতে হবে। সুবোধের কথার আর কোনো প্রতিবাদ না করে গোপাল সুবোধের সাথে বাড়ির পথে রওনা দিল। যাই বলো হে মদন, এই বিকেলের চাটা না খেলে এই পেটের ভাত হজম হয় না। কতটা মন্দ বলনি ভায়া, তাও যদি হয় ভোলার হাতের তৈরি চা। কইয়ে ভোলা, এই বিকেল গড়িয়ে সন্ধে নামতে গেল, এখনো চায়ের দেখা পেলাম না যে। হয়ে গেছে হরেন্দা, আসছি। এই তখন থেকে তো আসছি আর আসছিই শুনে যাচ্ছি, আসার তো আর নাম নেই। এই আরে ওই তো গোপাল আর সুবোধ চলে এসছে। এই কি ব্যাপার হে সুবোধ, গোপাল, তোদের মুখগুলো এরকম বাসি সিঙ্গারার মতো লাগছে কেন? দেখ, মনে হয় বউয়ের কাছে উত্তম মধ্যম খেয়েছে। আমার তো সেরকম মনে হচ্ছে না ব্যাপারটা, কিন্তু বেশ গম্ভীর লাগছে। এই সুবোধ, কিরে? এই গোপাল, এই কি হয়েছে তোদের? আর বলো না খুড়ো, কাল আমি আর সুবোধ যা দেখেছি তাতে আমাদের আত্মারাম খাঁচা ছাড়া হবার জোগাড়। বাবা, ভূত দেখেছিস নাকি? অনেকটা অনেকটা সেরকমই বলতে পারো। এত হেয়ালি না করে একটু খোলসা করে বল দেখি। সুবোধ আর গোপাল দুজনেই গতকাল রাত্রে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বিস্তারিত বর্ণনা করতেই উপস্থিত সকলের মুখের রং মুহূর্তের মধ্যে উবে গেল। এও কি সম্ভব?
তাহলে একবার শুধু ভাবো। ভাবতে তো হবেই, তবে আমার না ব্যাপারটা বেশ গন্ডগোলের লাগছে। কিসের গন্ডগোল? হ্যাঁ, আরে আমরা তো সবাই দেখেছিলাম যে মধু মারা গিয়েছিল, তাহলে ও ফিরে এলো কি করে? আরে সেই প্রশ্ন তো আমারও। একজন মরা মানুষ কি করে ফিরে আসতে পারে বলো দেখি? আমার তো মনে হচ্ছে যে এই তুই থাম তো। এই, তোদেরকে তো একটা কথা বলাই হয়নি। সেদিন শহরে গিয়েছিলুম কেনাকাটা করতে, ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে গেছে। তো সন্ধ্যের সময় আমি দেখি একটা ছেলে নদীর ধারে বসে জলে পাথর ছুঁড়ছে। কাছে যেতে দেখি ওটা মধু। মানে আমি তো ভয় পালিয়ে এসেছিলুম। আরে আমিও তো ক্ষেত থেকে ফেরার সময় এই গ্রামের বট গাছের তলায় ওকে বসে থাকতে দেখেছি। তবু প্রথমটা আমি মনের ভুল ভেবে এড়িয়ে গেলেও আজ মনে হচ্ছে আমি তাহলে সত্যিই দেখেছিলাম। আমারও একই অবস্থা। আমি তো বোধহয় ভেবেছিলাম ভূত। তারপরে আজ তোমাদেরও একই কথা বলতে থেকে বুঝতে পারলুম যে না, সেদিন আমি ঠিকই দেখেছি। তোমরা যাই বলো, মধু যদি সত্যি ফিরে এসে থাকে, ওর এই ফিরে আসাটা কিন্তু ভীষণই অস্বাভাবিক। কথা বলার ধরন, তাকানো, সব কিছু কেমন একটা যেন। কথাটা খুব একটা ভুল বলিসনি। ওকে দেখলেই যেন মনে হয় ও এই জগতের নয়। কিন্তু এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে মধু মারা গিয়েছিল। আমরা নিজের চোখের সামনে ওর মৃত্যু দেখেছিলাম। শেষকৃত্য সম্পন্ন করার জন্য নিয়েও গিয়েছিলাম ওকে শ্মশানে, কিন্তু শ্মশানে গিয়ে দেখলাম লাশটা নেই। আজ মাস 6 পর ওকে গ্রামের আনাচে কানাচে আমাদের মধ্যে অনেকেই দেখেছে। ব্যাপারটা কি খুব স্বাভাবিক? এই প্রশ্নের উত্তর তো একজনই দিতে পারবে। আর কে কে সে? হ্যাঁ? ওই যে মধুর মা। তাহলে আর দেরি না করে বরং আজকেই একবার মধুদের ভিটে থেকে ঘুরে এলে ভালো হয়, কি বলো? সকলেই গোপালের সাথে সহমত পোষণ করল। তারপর ভাঁড়ের চা শেষ করে ভোলাকে চায়ের প্রাপ্য দাম মিটিয়ে সেদিন সন্ধ্যাতেই রওনা দিল মধুর মায়ের ছোট্ট ভিটের উদ্দেশ্যে। হাতে লাঠি আর লণ্ঠন নিয়ে থমকে দাঁড়ালো গ্রামের শেষ সীমানায় এসে। পথটা যেখানে বড় আম গাছটার নিচে থমকে গেছে, ঠিক সেইখানেই দাঁড়িয়ে আছে সেই জরা জীর্ণ অর্ধভঙ্গুর ভিটেখানা। আশেপাশে মানুষের কোনো চিহ্নমাত্র নেই, কেবল ঝিঁঝি পোকার একঘেয়ে ডাক আর পচা শুকনো পাতার উপর দিয়ে কোনো সরীসৃপের চলে যাওয়ার খসখস শব্দ সেই নিস্তব্ধতাকে আরো ভারী করে তুলছে। বাড়ির নোনা ধরা দেওয়ালগুলোর অবস্থা খুবই করুণ। খসে পড়া পলেস্তারের ফাঁক দিয়ে বেরিয়ে এসেছে লাল ইঁট। এইসব অগ্রাহ্য করে গোপাল সহ বাকিরা বাড়ির ফটক অতিক্রম করে ধীরে ধীরে এগিয়ে গেল সদর দরজার দিকে। এই সময়ে আপনারা সকলে আমার বাড়িতে? বৌমা, এই গ্রামের অনেকেই মধুর অতৃপ্ত আত্মাকে দেখতে পাচ্ছে। কি বলতে চাইছেন? দেখো বৌমা, আমি বলি কি তুমি বরং তোমার ছেলের একটা ঘটা করে শ্রাদ্ধানুষ্ঠান করো, বুঝলে? আমার জীবিত ছেলে শ্রাদ্ধের অনুষ্ঠান করতে বলছেন? আপনাদের সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। তার মানে মধু? হ্যাঁ, আমার ছেলে বেঁচে আছে। আমি ওকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছি। এ কি করে সম্ভব? হ্যাঁ, আমরা সবাই ওর মৃতদেহ এই শ্মশানে দাহ করতে নিয়ে গিয়েছিলাম, কিন্তু দাহ করার সময় দেখলাম যে এই মধুর মৃতদেহটা নেই। আপনাদের আমার কথা বিশ্বাস হচ্ছে না, তাই তো? ঠিক আছে, আসুন আমার সাথে, আসুন। গ্রামবাসীদের মধ্যে একজন জিজ্ঞেস করে যে ঘরের সব জানলা দরজা বন্ধ কেন? আমার ভিটে, আমার ইচ্ছে, আমি দরজা জানলা সব কিছু বন্ধ করে রাখবো, তাতে আপনাদের কোথায় অসুবিধা হচ্ছে? আর হ্যাঁ, এরপরও কি আপনাদের কোনো সন্দেহ বা প্রশ্ন আছে যে আমার ছেলে জীবিত নয়? বৌঠান, এই কথাটা সেটা নয়। একজন মা চাইলে সব পারে, আর আপনাদের মতো মানুষেরা এসেছে সেই মাকে প্রশ্ন করতে, সেই মা কিভাবে তার ছেলেকে ফিরিয়ে এনেছে। তুমি আমাদের ভুল বুঝছো বৌমা। আমি আপনাদের একদম ঠিক বুঝেছি। অন্যের ভালো চাইলে তবেই তো নিজের ভালো হবে, খুড়োমশাই। আর আপনাদের মতো মানুষেরা কারো ভালো দেখতে পারে? যদি দেখতে পারতেন তাহলে অন্তত আমাকে এইসব প্রশ্নগুলো করতে আসতেন না। এই তুমি আমাদের সঙ্গে কি ভাষায় কথা বলছো বলতে বৌমা?
মধু আমাদের নাতির বয়সী, আমরা কি ওর কখনো খারাপ চাইতে পারি? আমরা শুধু এটাই জানতে এসেছি যে এই অসাধ্য। মদন খুড়ো নিজের কথা সম্পূর্ণ করার আগেই মধুর মা মুখের উপর দরজাটা বন্ধ করে দিল। সেখান থেকে এক প্রকার অপমানিত হয়ে হরেন, মদন সহ উপস্থিত সকলে যে যার নিজের ভিটে ফিরে গেল। তারপর থেকে গ্রামের আনাচে কানাচে রাতের অন্ধকারে মধুকে দেখা যেতে লাগলো। আমি এর আগে এই বৌমাকে এরকম ব্যবহার করতে কখনো দেখিনি। ঠিকই বলেছ, তবে আমার কিন্তু ব্যাপারটা ভালো ঠেকছে না। আমার এখনো স্পষ্ট মনে আছে যে কালাজ্বরে ভুগে মধু যেদিন মরে গেল, দেহটাকে আমরা শ্মশানে নিয়ে গেলাম, কিন্তু দাহ করার সময় ওর দেহটা দেখতে পেলাম না। তখন ব্যাপারটা বুঝতে না পারলেও এই এখন বেশ ভালোই বুঝতে পারছি। এই শ্মশান থেকে মধুর মৃতদেহটা চুরি গিয়েছিল, আর সেই চুরি আর কেউ না, করেছিল মধুর মা। একদম ঠিক। আমি শতভাগ নিশ্চিত যে এর জন্য কোনো জাদু টোনা করেছে। এদের এসব আবার হয় নাকি? জাদু টোনা করে যদি মরা মানুষকে বাঁচিয়ে তোলা যেত, তাহলে পৃথিবীতে তো সবাই বেঁচে থাকতো। তুই যা বলছিস বল গোপাল, কিন্তু আমি হরেন খুড়োর সঙ্গে একমত। সেদিন যে মধু মরে গেছিল সেই বিষয়ে আমাদের কারোরই কোনো সন্দেহ নেই, কিন্তু তারপরে এমন কি হলো যে একটা মরা মানুষ প্রথমে শ্মশান থেকে উধাও হয়ে গেল, আর তার 2 বছর কোনো পাত্তা পাওয়া গেল না, তারপর হঠাৎ করে সেই মরা মানুষ জ্যান্ত হয়ে গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াতে লাগলো। সেই ব্যাপারটাই আমাদের জানতে হবে। কিন্তু কিভাবে? এটা তো এত সহজ নয়। উপায় এখন একটাই, সেটা হলো মধুর মায়ের প্রতিটি গতি প্রকৃতির উপর নজর রাখতে হবে। উপস্থিত সকলেই সুবোধের বক্তব্যের সাথে সহমত পোষণ করল এবং তারা পরিকল্পনা অনুসারে মধুর মায়ের প্রত্যেকটা গতি প্রকৃতির উপরে নজর রাখতে শুরু করলো। কিন্তু এরপরও তারা বিশেষ কিছুই জানতে পারল না। দেখতে দেখতে প্রায় 15 দিন হতে গেল, কিন্তু এই বিষয়ে আমরা কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ জোগাড় করে উঠতে পারলাম না। কথাটা কিন্তু খুব একটা ভুল বলিসনি। কিন্তু কিভাবে প্রমাণ জোগাড় করবো? হ্যাঁ, সেটাই তো আসল কথা। তোরা কেউ লক্ষ্য করেছিস যে আগে আমাদের গ্রামে প্রায় রাত হলেই শেয়াল দেখা যেত, শেয়ালের ডাক শোনা যেত, কিন্তু ইদানিং কালে শেয়াল দেখা তো দূর, সেরকমভাবে শেয়ালের ডাক অব্দি শোনা যাচ্ছে না। কিন্তু এর সাথে এই ঘটনার কি সম্পর্ক? আমি বলছি না যে এই ঘটনার সঙ্গে সরাসরি শেয়ালের ডাক শুনতে না পাওয়ার ঘটনার কোনো সম্পর্ক রয়েছে, তবে আমার মন বলছে এটা হলেও হতে পারে। কিন্তু আমাদের হাল ছেড়ে দিলে চলবে না। এই বিষয়ে প্রমাণ আমাদের জোগাড় করতেই হবে। তোমরা আমার কথা মানবে কিনা জানি না, তবে আমার মনে হচ্ছে এই রাতের বেলা জঙ্গলে গেলে আমরা কিছু না কিছু একটা পেতে পারি। তাহলে কি আজ একবার জঙ্গলে গিয়ে দেখবি? সে তো যাওয়া যেতেই পারে, কোনো অসুবিধে নেই। ঠিক আছে, তাহলে আজকেই চলো বরং। শুভস্য শীঘ্রম। সকলেই হরেন খুড়োর প্রস্তাব এক বাক্যে মেনে নিল এবং সকলে পরিকল্পনা করলো যে প্রমাণ সংগ্রহের জন্য তারা জঙ্গলে যাবে। হরেন খুড়োর কথা মতন রাতের বেলা প্রত্যেকেই জঙ্গলের পথে রওনা দিল। প্রত্যেকের হাতেই রয়েছে লণ্ঠন ও বিপদ প্রতিহত করার অস্ত্র হিসেবে লাঠি। ওরা যখন জঙ্গলে প্রবেশ করল, রাত তখন বেশ গভীর। আশপাশ থেকে জীবজন্তুদের হাঁক ডাকের শব্দ ভেসে আসতে লাগলো। হরেন খুড়ো সকলকে পথ দেখিয়ে নিয়ে যেতে লাগলো। ধীরে ধীরে সকলে প্রবেশ করল গভীর জঙ্গলে। এইভাবে বেশ কিছুটা সময় অতিক্রান্ত হওয়ার পর খানিকটা বিরক্তির সুরে গোপাল বলল, ধুর, এতক্ষণ ধরে তো এই জঙ্গলের মধ্যেই ঘুরছি, কোথাও তো কিছুই পেলাম না। দেখ, তুই না সব কিছুতেই বড্ড অধৈর্য হয়ে পড়িস। আর ওরে গোপাল, কষ্ট করলে তবেই না কেষ্ট মেলে। হরেনের কথা শেষ হওয়া মাত্রই খুব কাছ থেকেই একটা আর্তনাদ শোনা গেল। তবে তা যে কোনো মানুষের নয়, তারা সেটা স্পষ্ট বুঝতে পারল। তোমরা সবাই একটা চিৎকারের শব্দ শুনতে পেলে? হ্যাঁ, মনে হচ্ছে আওয়াজটা খুব কাছের থেকেই এলো। চলো গিয়ে দেখি ব্যাপারখানা কি। তাই চল বরং। চিৎকারের উৎস অনুসন্ধানের জন্য সকলে সেদিকে এগিয়ে গেল। আর কিছুটা এগোতেই সকলে যা দেখল, এটা কি হচ্ছে রে? হ্যাঁ, শিয়াল, রক্ত, হোমকুণ্ডু। ও গুরু, পালাই, এখানে থাকলে মারা পড়ে যাবো যে। তখনই
ছায়ার মতো এগিয়ে এলো একজন মহিলা। পরনে সাদা শাড়ি, মুখ ফ্যাকাশে, কিন্তু চোখ দুটো জ্বলছে অদ্ভুত আলোয়। সে একটা শেয়ালকে ধরে হাঁড়ি কাঠের কাছে নিয়ে গেল। শেয়ালটা আর্তনাদ করে উঠল, কিন্তু সেই মহিলা রক্তের ধারা জমা হতে লাগলো হাঁড়িতে। তারপর সে রক্তমাখা হাত তুলে একটা অদ্ভুত মূর্তির সামনে ধরল। চোখ দুটো লাল, মুখ হাঁ করা, যেন সে অপেক্ষা করছে। গ্রহণ করো এই রক্ত, ফিরিয়ে দাও তার প্রাণ। উৎসর্গের সাথে সাথে হোমকুণ্ডের অগ্নিশিখা লাফিয়ে উঠল, আর মাটিতে পড়ে থাকা দেহটা, যাকে সবাই মনে করেছিল মরা, ধীরে ধীরে সেটা নড়তে লাগলো। এই দৃশ্য দেখে গাছের আড়ালে লুকিয়ে থাকা সকলের রক্ত হিম হয়ে গেল। গোপাল অস্ফুট স্বরে বলে উঠল, এটা তো মধু। আমি আগেই বলেছিলাম ব্যাপারখানা আমার মোটেও ভালো ঠেকছে না। এবার আমি বুঝতে পেরেছি মধু কিভাবে বেঁচে ফিরেছে। এটাই সুযোগ, চল। আর হরেন খুঁড়ো কিছুটা রাগান্বিত স্বরে চেঁচিয়ে উঠল, বৌমা, কি হচ্ছেটা কি এসব? হরেন খুঁড়োর কণ্ঠস্বর শুনে আর গোপন আস্তানায় বাকি সকলকে দেখে মধুর মায়ের চেহারার রং যেন উড়ে গেল। সে আমতা আমতা করে বলল, এ কি আপনারা এখানে কি করছেন? এখানে না এলে তো জানতেই পারতাম না তুমি এই সব করছো। কই, আমি কিছু করিনি তো। মিথ্যে কথা বলো না বৌমা, আমরা নিজের চোখে সবটা দেখেছি। আমাদেরকে মিথ্যে বলে কোনো লাভ হবে না। আমি এসব করেছি শুধুমাত্র আমার মধুকে আমার কাছে ফিরিয়ে আনার জন্য, আর অন্য কোনো উদ্দেশ্য আমার নেই। এ তোমার কি উদ্দেশ্য আছে সে আমরা ভালো মতোই বুঝতে পারছি। আমাদের খুলে সবটা বলো। তোমরা তো অনেকক্ষণ ধরেই সবাই বলছো আমার ছেলে নাকি মারা গিয়েছে। আচ্ছা, সত্যি করে যদি মারা গিয়ে থাকে, তোমরা কি ওকে দাহ করেছিলে বা মাটিতে পুঁতে ফেলেছিলে? মানুষের বিবেক বুদ্ধি লোপ পেলে তখন সে প্রকৃতি আর বিকৃতির পার্থক্য ভুলে যায়। মধুর মায়ের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। হারানো সন্তানকে ফিরে পাওয়ার তাড়নায় সে বেছে নিয়েছিল অন্ধকারের পথ। 7 দিনের কালাজ্বরটা ওর প্রাণ কেড়ে নিল। তোমরা সবাই ওকে মৃত বলে নিয়ে গেলে শ্মশানে। আমি তো মা, আমি জানতাম আমার মধু আমাকে ছেড়ে যেতে পারে না। স্বয়ং ঈশ্বরও বোধহয় চেয়েছিলেন মধু আমার কোলে ফিরে আসুক। ঝমঝমিয়ে বৃষ্টি নামলো, যখন সবাই ছাউনির তলায় আশ্রয় নিল, তখন আমি সুযোগ বুঝে আমার মধুকে কোলে তুলে নিলাম। সবাই ভাবলো লাশ উধাও হয়েছে, কেউ বললে মাটিতে পুঁতে দিয়ে এসেছেন, কিন্তু সত্যিটা জানতাম শুধু আমি ওকে নিয়ে গ্রাম ছাড়লাম। দেহের পচা গন্ধ আমার নাকে আসছিল, কিন্তু আমি ছাড়িনি। সেই রাতেই পৌঁছে গেলাম এক তান্ত্রিকের ডেরায়। বাবা, আপনি ওকে বাঁচান, আপনি পারেন আমার ছেলেটাকে বাঁচাতে। এ তুই কি এনেছিস মা? এর দেহে তো পচন ধরেছে। একে দাহ কর, এর আত্মাকে মুক্তি দে। মৃত মানুষকে বাঁচানোর ক্ষমতা আমার নেই। না বাবা, ছোটবেলায় ঠাকুমার কাছে বেহুলা লক্ষিন্দরের গল্প শুনেছিলাম। সত্যি যদি মৃত স্বামীকে ফেরাতে পারে, এক মা কেন তার একমাত্র সম্বলকে ফেরাতে পারবে না? জন্মের আগেই বাবা মাকে হারিয়েছে, বিয়ের পর স্বামী মারা গেছে। এখন এই ছেলেটাকে যদি ভগবান কেড়ে নেয়, আমি এই মুহূর্তে আপনার সামনে প্রাণ দেব বাবা। প্রকৃতির নিয়মের বাইরে যাওয়া মানে ঘোর বিপদ মা। এই দুনিয়ায় 2টি মার্গ আছে, একটা সৎ, একটা অসৎ। তুই যদি জেদ করিস তবে ফেরার পথ থাকবে না, এর ফল হবে ভয়ঙ্কর। কিসের প্রকৃতির নিয়ম বাবা? যে ঈশ্বর আমার সব কেড়ে নেয়, আমি তার নিয়ম মানি না। আপনি আমাকে শুধু উপায় বলুন, আমি যে কোনো মূল্য দিতে রাজি আছি। তবে শোন, তোকে 21টা শৃগাল বলি দিতে হবে। এই বাঁশির সুরে শেয়ালেরা মায়া জালে বাঁধা পড়ে তোর কাছে আসবে। সেই শেয়ালের রক্ত উৎসর্গ করতে হবে অপদেবতাকে। প্রতিটি শৃগাল বলি দেওয়ার সাথে সাথে তুই তোর ছেলের ব্যবহারে পরিবর্তন লক্ষ্য করবি।
কি রকম পরিবর্তনের কথা বলছেন বাবা? প্রথম 10টি বলিদান মধুর শরীরকে পচন থেকে রক্ষা করবে, কিন্তু সেই পর্যায়ে সে হবে নিষ্পন্দ। পরের 10টি বলিদানের পর সে রক্ত মাংসের শরীর ফিরে পাবে। আবছা আলোয় তাকে মানুষ মনে হলেও তার চলন বলন হবে অসংলগ্ন। কিন্তু মনে রাখিস মা, সে ফিরে এলেও সে আর তো সেই চেনা মধু থাকবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, মধু ফিরে আসবে ঠিকই, কিন্তু বদলে। সে যেমন ভাবে ফিরে আসুক, মানুষ রূপে হোক বা কোনো পশুর রূপে, আমার কিচ্ছু যায় আসে না। ও আমার সন্তান, এটাই অনেক। বৌমা, তুমি জানো তুমি কি করেছো? শেয়াল না থাকলে প্রকৃতির এই খাদ্য শৃঙ্খল বজায় থাকবে না, পুরো গ্রাম মহামারীতে উজাড় হবে। শিয়াল মরল কি বাঁচলো তাতে আমার কি যায় আসে খুঁড়ো? আমি কি কোনো মানুষের বলি দিয়েছি? আমি আমার ছেলেকে ফিরে পেয়েছি, আর এটাই আমার জয়। তুমি একটা বদ্ধ উন্মাদ। এই পৈশাচিক কাজ করে তুমি যাকে বাঁচিয়েছো সে তোমার মধু নয়, সে একটা প্রেতাত্মা। আমি উন্মাদ? হ্যাঁ, আমি উন্মাদ। আমার ছেলেকে বাঁচানোর জন্য আমি 1000 প্রাণ নিতে পারি, সে পশুই হোক আর মানুষই হোক। এই অনর্থ তুমি করো না বৌঠান। মধুর দেহটা মাটিতে পড়ে আছে, কিন্তু তার চোখে আর মানুষের চেনা আলো নেই, শুধু একটা অন্ধকার, গভীর শূন্যতা। বৌমা, এখনো সময় আছে, এই পথ ছেড়ে দাও। তোমার ছেলে যদি সত্যি ফিরে আসে তাহলে সে তোমার কোলে ফিরবে না। যে তোমার কাছে ফিরে আসবে সে একটা অভিশাপ হবে। অভিশাপ? না খুড়ো, এটা আমার জয়। আমি এখনো পর্যন্ত 20টা শৃগাল বলি দিয়েছি, আর মাত্র একটা বাকি। মাত্র একটা শৃগালের রক্ত উৎসর্গ করলেই কার্যসিদ্ধি হবে, মধু পুরোপুরি ফিরে আসবে। না বৌমা, আর একটা বলি দিও না। দেখছো না, ওর চোখে মুখে মানুষের কোনো ছায়াই নেই। তুমি যাকে ফিরিয়ে আনছো সে তোমার ছেলে নয়। শোনো, প্রকৃতির ভারসাম্য নষ্ট হলে তার ফল হবে ভয়ঙ্কর। শিয়াল না থাকলে ইঁদুর বাড়বে, সাপ বাড়বে, রোগ ছড়াবে। তুমি গোটা গ্রামকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছ। বৌঠান, দোহাই তোমার এমন কাজ করো না বৌঠান। তোমরা সবাই আমার ছেলের শত্রু, আমি জানি আমি কি করছি। আর একটা শিয়াল, শুধু একটা শিয়াল। মধুর মা বাঁশি বাজাতে শুরু করে। বাঁশির সুর জঙ্গলের গভীরে ছড়িয়ে পড়ে। কয়েক মুহূর্তের মধ্যেই ঝোপের আড়াল থেকে একটা বিরাট শেয়াল বেরিয়ে আসে। তার চোখে ভয়, কিন্তু পা যেন নিজে থেকে এগোচ্ছে। না, থামো বৌমা, এটা করো না। রক্তের ধারা হাঁড়িতে পড়ে। সে রক্তমাখা হাত তুলে অপদেবতার মূর্তির সামনে ধরে। গ্রহণ করো এই শেষ রক্ত, গ্রহণ করো, ফিরিয়ে দাও আমার মধুকে, ফিরিয়ে দাও ভৈরব। হোমকুণ্ডের আগুন হঠাৎ লাফিয়ে ওঠে, যেন আকাশ ছুঁতে চায়। শরীরটা ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকে। সে একটা বিশাল হিংস্র শেয়ালে পরিণত হয়। এটা এটা কি হলো? আমি বলেছিলুম এটা মধু নয়। তার চোখে কোনো চেনা চাউনি নেই, শুধু ক্ষুধা আর হিংস্রতা। প্রথমে সে চারপাশে তাকায়, তারপর দৃষ্টি পড়ে মধুর মায়ের উপরে। মা হাসছে, হাত বাড়িয়ে দিয়েছে সে। মধু, আমার মধু, আমার মধু ফিরে এসেছে। আমার কাছে আয়, আয়, আমার কাছে আয়। এক মুহূর্ত থমকে দাঁড়িয়ে শেয়ালটা তারপর হঠাৎ একটা লাফ দিয়ে এক ঝটকায় শেয়ালরূপী মধু নিজের মার গলা কামড়ে ধরে। আর একের পর এক আঁচড় কামড়ে জর্জরিত হয়ে মুহূর্তের মধ্যে মধুর মা লুটিয়ে পড়ে মাটিতে। তার চোখে ছিল এক গভীর বিস্ময়। সেই ভয়ঙ্কর কালো লোমশ শেয়াল নিজের রক্তাক্ত মুখ তুলে গ্রামবাসীদের দিকে তাকায়। পালাও, পালাও, সবাই পালাও, পালাও।
শেয়ালটা একবার মায়ের মৃতদেহের দিকে তাকায়, তারপর গভীর জঙ্গলের অন্ধকারে লাফ দিয়ে হারিয়ে যায়। হোমকুণ্ডের আগুন ধীরে ধীরে নিভে আসে, চারপাশে শুধু রক্ত আর নিস্তব্ধতা। দূরে কোথাও একটা শিয়ালের আর্তনাদ ভেসে আসে। ভালোবাসায় অন্ধ হয়ে প্রকৃতির নিয়মের বিরুদ্ধে গিয়ে মধুর মা চেয়েছিল নিজের মৃত ছেলের প্রাণ ফিরিয়ে আনতে, কিন্তু সেই কাজে সে সমর্থ হলেও প্রকৃতির নিয়মের বিরুদ্ধে কাজ করার মাসুল তাকে দিতে হলো নিজের প্রাণ দিয়ে। সেদিন তান্ত্রিকের বলা শেষ কথাটা শোনার প্রয়োজন বোধ করেনি মধুর মা, যার চরম খেসারত হিসেবে নিজের প্রাণ দিতে হলো। গ্রামে আর কোনো দিন শেয়ালের ডাক শোনা যায়নি, কিন্তু রাতের অন্ধকারে কখনো কখনো একটা ছায়া দেখা যায়, যার চোখে মানুষের ছায়া আর শেয়ালের হিংস্রতা মিশে আছে।